প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 209 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা, আর আজকে যাদের ঘটনা থাকবে তাদের ঘটনা শোনার জন্য প্রেতপক্ষের সকলে অপেক্ষা করে থাকে। বহু প্রতীক্ষিত জ্যোৎস্না পাগলির 5ম এপিসোড নিয়ে চলে এসেছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। আর দ্বিতীয় ঘটনা যে পাঠিয়েছে তার নাম বাংলাদেশেরই নারায়ণগঞ্জ জেলা থেকে অদৃশ্য। 205 নম্বর এপিসোডে অদৃশ্যর পাঠানো প্রথম ঘটনা আমরা কিন্তু শুনে নিয়েছি। অদৃশ্য আজকে আশিক জিনের একটা ভয়াবহ ঘটনা উপহার দিতে চলেছে। আজকের এপিসোড হতে চলেছে জমজমাট, তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের 209 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। প্রিয় রাজদা, আমার নাম শান্তা আক্তার মুন্নি। প্রথমেই আমার ভালোবাসা নিও। জ্যোৎস্না পাগলির 4র্থ এপিসোডে আমরা শুনেছিলাম যে জ্যোৎস্না পাগলির হত্যাকারী রুবেল, গফুর, বিল্লাল আর আক্কাসের মধ্যে আক্কাস কিভাবে খুন হয়েছিল। আজ বলবো রুবেলের করুণ পরিণতির কথা। প্রেতপক্ষের সকলকে আমার ঘটনা শোনার জন্যে অসংখ্য ভালোবাসা রইল। আর রাজদা, তুমি আমার ঘটনাগুলোকে এমনভাবে প্রাণ দিচ্ছ, যখন আমি শুনি আরও উৎসাহিত হই আরও নতুন নতুন ঘটনা পাঠাবার জন্যে। তুমি তোমার মতো করে গুছিয়ে সবাইকে পড়ে শুনিও। কোনো ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখো। শুরু করছি ঘটনা। রুবেল, গফুর, বিল্লাল আর আক্কাস জ্যোৎস্না পাগলিকে হত্যা করেছিল, এটা আমরা সকলেই জেনেছি। আর আক্কাস খুন হয়ে যাওয়ার পর রুবেল, গফুর আর বিল্লাল সবাই নিজেদের গায়ে তাবিজ পরে নেয়, এই বিশ্বাসে যে এই তাবিজ পরে থাকলে জ্যোৎস্না পাগলির অতৃপ্ত আত্মা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু রুবেল প্রচণ্ড ভয় থাকে। সে ভাবে যে জ্যোৎস্না পাগলির অতৃপ্ত আত্মা যে কোনো দিন তাকে হত্যা করবে। একদিন গফুর, বিল্লাল আর রুবেল এক জায়গায় বসে আছে। রুবেল তাদেরকে বলল, আমার প্রচণ্ড ভয় হয় রে, সবসময় মনে হয় যেন পাগলি আমার আশেপাশেই রয়েছে। গফুর আর বিল্লাল বলে যে, আরে আমরা তো তাবিজ পড়ে আছি, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিচ্ছু হবে না, হওয়ার হলে এতদিনে হয়ে যেত। রুবেল তখন তাদেরকে বলে, তাই যেন হয়, কিন্তু ভয় হয় যে নেশার ঘোরে আমরা পাগলির সাথে যা করেছি খুব খারাপ, খুব খারাপ। গফুর তখন বলে, যাই বলিস ভাই, পাগলিটা কিন্তু দারুণ ছিল, তার সঙ্গে মজা করার সময় যা লেগেছিল না, উফ কি বলবো। গফুরের লালসাময় কথা শুনে রুবেল বিরক্ত হলো। সে বলল, ঠিক আছে, ওই পাগলির কথা বলিস না তো, বেশি বলাবলি করলে লোকেরা আমাদেরকে সন্দেহ করবে। কিন্তু রুবেলের কথা গফুর আর বিল্লাল শুনল না। তারা সেই দিন রাতে পাগলির সাথে যা করেছিল সেই নিয়েই হাসি তামাশা করতে লাগলো। গফুর বলল, যা যা, তুই বাড়ি যা, তুই মনে হয় এখনো ভয় পেয়ে আছিস। উফ কি দিনটা ছিল রে, দারুণ মজা করেছিলাম। আর তুই এত ভয় পাচ্ছিস কেন রে? এমন ঘটনা কি নতুন করেছি রে? আরো কত মেয়ের সঙ্গে এরকম রাত কাটিয়েছি আমরা, আর তোরাও তো সাথ দিয়েছিস আমার, ভুলে গেলি? রুবেল কিছু না বলে বাড়ি ফিরে গেল। তার যেন কেমন একটা অজানা ভয় কাজ করতে লাগলো মনে মনে। সে ভাবতে লাগলো, আক্কাস তো মরে গেল, এবার কি আমার পালা, নাকি গফুরের, নাকি বিল্লালের? তারপরেই আবার ভাবতে থাকে যে না, তাবিজ পড়ার পর তো তাদের সাথে তেমন কিছু ঘটেনি, তাহলে আর কিছু হবে না। এই বলে নিজের মনকেই সান্ত্বনা দিতে থাকে রুবেল। ঘটনা শুরু হয় পাগলি মারা যাওয়ার 1 সপ্তাহ পর। একদিন রুবেল গফুর, বিল্লালের সাথে বাজারে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ গফুর বলে উঠল, ভাই অনেক দিন হলো আমরা মাল খাই না, চল আজকে একটু বসা যাক, একটু খাই। শেষ তো খেয়েছিলাম সেই পাগলির মৃত্যুর দিন, তারপর তো একেবারে শুকনো হয়ে রয়েছে, বুকটাও কেমন শুকনো খটখট করছে, চল চল আজকে বসা যাক। বিল্লাল বলল, চল, আমার এক পরিচিত জায়গা আছে, সেখানে মাল পানি পাবো, তার সাথে সুন্দরী মেয়ে মানুষও আছে, আবার মজা করব। রুবেল বলল, না ভাই তোরা যা,
আজ আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাই, অনেক রাত হলো তো, তোরা যা, তোরা মজা কর। গফুর হাসতে হাসতে বলল, আরে যা যা, তুই শালা ভয় পেয়েছিস, ওই পাগলি তোকে ধরবে। গফুর আর বিল্লাল নোংরা নেশা করার জন্যে রুবেলের থেকে বিদায় নিল আর রওনা দিল সেই নিকৃষ্ট এলাকার দিকে। রুবেল বাড়ির পথে হেঁটে যাচ্ছে। বেশ অনেকটাই রাত হয়েছে। পাড়াগাঁয়ের দিকে সন্ধে পেরোলেই মনে হয় যেন মাঝরাত। হঠাৎ রুবেল শুনতে পেল তাকে পেছন দিক থেকে কেউ ডাকছে, এই ছেলে, একটু এদিকে দেখো। রুবেল পেছন দিকে তাকিয়ে দেখল এক নারী তার কোলে এক শিশু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কোলের শিশুটা কেঁদে চলেছে। রুবেল তার ডাক শুনে তার দিকে এগিয়ে গেল। তার সামনে যেতে এসে দেখল একটি নারী ঘোমটা দিয়ে তার কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই নারী মূর্তি রুবেলকে বলল, আমাকে একটু সাহায্য করো, আমার বাচ্চাটা বড্ড কান্না করছে। শোনো না, কবিরাজের বাড়িটা কোন দিকে, একটু বলে দাও না। তখন রুবেল বলল, এত রাতে কবিরাজ বাচ্চা দেখবে বলে তো মনে হয় না, তারপরে আজকে আবার শনিবার। সেই নারী কাঁদতে কাঁদতে বলল, আমার শিশুর বড় অসুখ, কবিরাজের কাছে না গেলেই নয়। কবিরাজের কাছে কিছু জড়িবুটি আর একটা মাদুলি পরাতে হবে, ওর নজর লেগেছে, একটু ব্যবস্থা করে দাও না। রুবেল মনে মনে ভাবল, বেশ সমস্যায় পড়লাম তো। হঠাৎ মহিলা আবার রুবেলকে বলল, কি ভাবছো ভাই, তুমি দেখতে পাচ্ছ না আমার বাচ্চাটা বড্ড কান্না করছে, আমাকে কবিরাজের কাছে নিয়ে যাও না ভাই। তখন রুবেল মনে মনে ভাবল যে তার তাবিজটা খুলে যদি এই বাচ্চাটাকে দিয়ে দিই তাহলে এই আপদ বিদায় হবে, পরে না হয় কবিরাজের কাছ থেকে আবার তাবিজ নিয়ে নেবে সে। এখানে বলে রাখা ভালো যে যে কবিরাজের কাছ থেকে রুবেলরা তাবিজ নিয়েছিল সে শনিবার আর সোমবার তাবিজ দেয়, এছাড়া বাদবাকি দিন ঝাড়ফুঁক করে থাকেন। এই সব ভাবছে রুবেল, সেই সময় নারী মূর্তিটি আবার বলে উঠল, ভাই রুবেল, তোমার তাবিজটা দেবে বলে ভাবছো, তাই দাও, আমার বাচ্চাটা তো চুপ করবে, আমার বাচ্চাটা তো সুস্থ হবে, দাও রুবেল, তোমার তাবিজটা দাও। এই কথা শুনে রুবেল মনে মনে ভাবল, যাক বাবা, আপদ বিদায় হবে, তাবিজটা খুলে দিয়েই দি বরং। রুবেল হাত থেকে তার তাবিজটা খুলে সেই নারীটিকে দিতে যাবে, সে দেখল সেই নারী হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। রুবেল তার তাবিজটা সেই নারীর হাতে রাখতেই তার শিরদাঁড়া দিয়ে যেন এক বিদ্যুৎ স্রোত খেলে গেল। সে ভাবতে লাগলো যে এই নারী আমার নাম জানলো কি করে, আর আমার কাছে যে তাবিজ আছে সেটাই বা সে কি করে জানতে পারল। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ রুবেল দেখতে পেল যে নারী এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল তার হাতে কোনো বাচ্চা নেই, আর সে তার ঘোমটা খুলে দিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই নারী আর কেউ নয়, জ্যোৎস্না পাগলি। পাগলি হাসতে হাসতে রুবেলকে বলল, কি ভেবেছিলি তোরা এত সহজে আমার কাছ থেকে ছাড়া পাবি? কি অন্যায় ছিল আমার সাথে তোরা এমনটা করলি কেন? আজ তোকে কে বাঁচাবে? বলে পাগলি এক লাফে রুবেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুবেলের গলাটা চিপে ধরে পাগলি বলল, চিনতে পারছিস রুবেল? আমার মুখের দিকে তাকা। রুবেল দেখতে পেল জ্যোৎস্না পাগলির মুখ ফ্যাকাশে, ছাই রঙের বালি রেখা ভর্তি মুখ, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে। সেই সুন্দরী জ্যোৎস্না পাগলি যাকে তারা চারজন মিলে ধর্ষণ করেছিল সে যেন এক ভয়ানক প্রেতাত্মার রূপ নিয়ে রুবেলকে আক্রমণ করেছে। জ্যোৎস্না পাগলি রুবেলকে একটা ঢিলের মতো ছুঁড়ে ফেলে দিল। সামনেরই একটা পাঁচিলে ধাক্কা খেয়ে রুবেল পড়ে গিয়ে আর উঠতে পারল না। রুবেলের গলা দিয়ে যেন কোনো আওয়াজই বেরোচ্ছে না। জ্যোৎস্না পাগলি চিৎকার করতে লাগলো আর বলল, সব মরবি। আক্কাসের সাথে যা করেছি তার চাইতে ভয়ানক পরিণাম হবে তোদের, ওর থেকে আরো ভয়াবহ মৃত্যু তোদেরকে আমি দেব। এই বলে পাগলি আবার এক লাফে রুবেলের বুকের ওপর চেপে বসল।
রুবেলের মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, সে খালি গোঙাতে লাগলো। কিন্তু এই সময় হঠাৎ একদল লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা হয়তো রুবেলকে দেখতে পেয়েছিল। তারা হঠাৎ নিজেদের মধ্যে বলে উঠল, এই ওখানে কে রে, কে মারছে ওকে? জ্যোৎস্না পাগলি রুবেলকে বলল, আজকে তোকে ছাড়লাম, কিন্তু কালকে আমি তোকে আর ছাড়বো না। কালকের দিন হবে তোর শেষ দিন। বলে পাগলি অদৃশ্য হয়ে গেল। রুবেল সেই মুহূর্তে জ্ঞান হারালো। আর গ্রামবাসীরা রুবেলকে দেখতে পেয়ে তাড়াতাড়ি তার কাছে এসে দেখল সে একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। তারা সকলে ধরাধরি করে রুবেলকে বাড়িতে নিয়ে গেল। এই সংবাদ পেয়ে গফুর আর বিল্লাল রাতেই রুবেলের বাড়িতে তার সাথে দেখা করতে এলো। যখন রুবেলের জ্ঞান ফিরল তখন সে চিৎকার করে বলতে লাগলো, পাগলি, পাগলি আমাকে মেরেই ফেলবে। সবাই অবাক হয়ে রুবেলকে বলল, তোমাকে পাগলি কেন মারবে? রুবেল প্রায় অচৈতন্য অবস্থাতেই পাগলিকে সে কি করেছে অকপটে গ্রামবাসীর সামনে বলে ফেলল। গফুর আর বিল্লাল সেখানেই উপস্থিত ছিল। তারা রুবেলকে ইশারা করে পেছন থেকে বলতে লাগলো যে সে যেন তাদের নাম না বলে। রুবেল তাই করল। এলাকার মানুষ রুবেলের এমন নিকৃষ্ট কাজ শুনে তাকে অনেক গালমন্দ করে কথা শুনিয়ে একে একে চলে গেল। সবাই চলে যাওয়ার পর গফুর আর বিল্লাল তাকে বলল, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পাগলি আসবে কোথা থেকে? আমরা বিশ্বাস করি না। কই কই আমাদের সাথে তো তেমন কিছু ঘটছে না। যা ঘটছে তোর সাথেই ঘটছে। এ সমস্ত তোর মনের ভুল। যাই হোক, আমাদের নাম খবরদার কাউকে বলবি না। তুই নিজে থেকে দোষ স্বীকার করে নিয়েছিস। এবার দেখ কি বিপদ আসে। দেখা যাক তোর কোনো সাহায্য করতে পারি কিনা আমরা। আর তোর তাবিজ কই রুবেল? তোর হাত ফাঁকা কেন? কাঁপা কাঁপা গলায় রুবেল বলল, এতক্ষণ গ্রামবাসীদের কি বললাম তোরা শুনলি না? সেই পাগলি ছল করে আমার কাছ থেকে আমার তাবিজ নিয়ে নিয়েছে। আমি আর বাঁচব না রে, আমার মৃত্যু কালই হবে। পাগলি বলেছে ও আমায় কালই মারবে। গফুর আর বিল্লাল রুবেলকে বলল, সোমবার ছাড়া তো কবিরাজ তাবিজ দেবে না। কালকের দিনটা কষ্ট কর, সোমবার তোকে কবিরাজের কাছে নিয়ে যাব আর নতুন তাবিজ নিয়ে আসব। রুবেল কেঁদে কেটে গফুর আর বিল্লালকে বলল, ভাই, গ্রামবাসী আমার সবটা জেনে গেল, আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? গফুর বিল্লাল বলল, আমরা এখনই বেরিয়ে গিয়ে সকলকে বলছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তুই ভুলভাল বলেছিস। তুই প্রচন্ড ভয় পেয়েছিলি, তাই জন্যই তুই কি থেকে কি বলেছিস নিজেই জানিস না। এই বলে গফুর আর বিল্লাল চলে গেল। পরের দিন সকালে রুবেলের মা বারবার তার ঘরের দরজায় কড়া নাড়ছে, কিন্তু ভেতর থেকে রুবেলের কোনো সাড়া শব্দ নেই। ইতিমধ্যেই রুবেলের মায়ের চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা জড়ো হয়ে গেছে রুবেলের বাড়ির সামনে। গফুর আর বিল্লালও ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। তারা অন্য পাড়া থেকে এক হুজুরকে নিয়ে এসেছে তাদের সাথে। কিন্তু রুবেল তো দরজা খুলছে না। দেখে গফুর আর বিল্লাল ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলল। আর সকলে যা দেখল সেটা দেখার জন্যে কেউই প্রস্তুত ছিল না। গ্রামবাসীরা চিৎকার করে উঠল। তারা দেখল রুবেলের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে দরজার সামনে, রক্ত ভেসে যাচ্ছে সারা ঘরে। আর রুবেলের খাটের ওপর তার কাটা মুন্ডুটা রাখা রয়েছে, তার চোখগুলো খোলা আর ভয় মাখানো। মৃত্যুর আগে যেন এক বিভীষিকাময় দৃশ্য সে দেখেছে, আর সেই দেখেই তার মৃত্যু ঘটেছে। এই দৃশ্য দেখে সকলেই বুঝতে পারল যে পাগলির সাথে যা করেছে রুবেল তার প্রতিশোধ পাগলি নিয়েছে। গফুর আর বিল্লালও অবাক হয়ে গেল। তাদের মুখ দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। পুলিশ ময়না তদন্ত করার জন্য লাশ নিয়ে গেল, কিন্তু গফুর আর বিল্লাল ভাবতে লাগলো এবার কি তাদের পালা? আক্কাস আর রুবেল যেভাবে মরল তাদের মৃত্যু কি পাগলির হাতেই লেখা রয়েছে? এই ছিল ঘটনা। রাজদা গফুর আর বিল্লালের সাথে যা ঘটেছে তা আমি জ্যোৎস্না পাগলির 6 নম্বর এপিসোডে শেষ করব। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তাই জন্যে 5 নম্বর এপিসোডটা পাঠাতে একটু দেরি হয়ে গেল। সকলে আমার জন্য দোয়া করো যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমি আমার গ্রামের এবং এলাকার আশেপাশের সব জায়গা থেকে ঘটনা কালেক্ট করছি প্রেতপক্ষের দর্শকদের জন্যে। আর সতীদাহ নিয়ে যে ঘটনাটা আমি বলেছি সেটা 100% সত্যি। এরকম আরও ঘটনা এখনো ঘটে চলেছে সেই এলাকাতে।
কেউ যদি সেই এলাকা দিয়ে দিনের বেলায় হাঁটে তার গা ছমছম করবেই। আরেকবার সকলকেই বলছি যে আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে যাই আর তোমাদের ভালো ভালো এপিসোড দিতে পারি। ওপার বাংলা, ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল জ্যোৎস্না পাগলির 5 নম্বর এপিসোড। আশা করি তোমাদের ভালো লেগেছে। জ্যোৎস্না পাগলির এপিসোড নিয়ে কাউকে কিছু বলারই নেই, প্রত্যেকেই এই ঘটনা শোনার জন্য অপেক্ষা করে থাকে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, কমেন্টেও জানিয়েছো যে জ্যোৎস্না পাগলির এপিসোড কবে আসছে। আমরা জানতেই পারলাম যে শান্তার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য 5ম এপিসোড পাঠাতে তার একটু দেরি হয়ে গেছে, তবে শেষমেশ ও পাঠিয়ে দিল। খুব শিগগিরই ও 6 নম্বর এপিসোডও আমাদেরকে পাঠিয়ে দেবে। আমি রিকোয়েস্ট করব যারা জ্যোৎস্না পাগলির আগের এপিসোড শোনোনি তারা ঝটপট শুনে নিও, কেননা প্রথম থেকে যদি জ্যোৎস্না পাগলির এপিসোড না শুনে থাকো তাহলে তোমরা ঠিক মজা পাবে না। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে জ্যোৎস্না পাগলির ঘটনার একটা প্লে লিস্ট বানিয়ে দিতে, আমি সেটাও খুব শিগগিরই বানিয়ে দেব, তাতে তোমরা একসাথে জ্যোৎস্না পাগলির ঘটনা একটাই প্লে লিস্টে পেয়ে যাবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা থেকে অদৃশ্য। এখানে বলে রাখি যে অদৃশ্য কিন্তু একটা ছদ্মনাম ব্যবহার করে, ও নিজের আসল নাম বলতে চায় না, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। অদৃশ্য আমায় লিখেছে যে আসসালামু আলাইকুম রাজদা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দাদা, আমি নারায়ণগঞ্জ জেলা থেকে অদৃশ্য বলছি। দাদা, আমার পাঠানো প্রথম ঘটনা 205 নম্বর এপিসোডে শোনানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দাদা, আমি অনেক খুশি হয়েছি, আর এতটা খুশি যা তোমায় বলে বোঝানো সম্ভব নয়। তোমার মুখে ঘটনাটা যেন প্রাণ পেয়েছিল, তাই আবার একটা ঘটনা লিখতে বসে গেলাম। তো কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। ঘটনাটা আমার এক বান্ধবীর বোনের সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। আমার বান্ধবীর নাম সালমা। ঘটনাটা আমি আমার বান্ধবীর জবানিতেই বলছি। শুরু করছি ঘটনা। আমার নাম সালমা, আমার বড় বোনের নাম আসমা। আসমা মাদ্রাসায় পড়ে, ওর স্বপ্ন ও মৌলানা পড়া কমপ্লিট করবে। যারা মৌলানা কথার অর্থ জানো না তাদেরকে বলে রাখি যে মৌলানা একটা আরবি শব্দ। এটি একটি সম্মানসূচক উপাধি যা মুসলিম ধর্মীয় নেতাদের নামের শুরুতে যুক্ত করা হয়, যেমন মাননীয় এবং শ্রদ্ধেয় হাসান বাসরির নামের আগে মৌলানা যুক্ত করা হতো। মূলত মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে মাদ্রাসা বা দারুল উলুম বা কোনো ইসলামী পণ্ডিতের অধীনে পড়াশোনা করা স্নাতকোত্তর পাশ ব্যক্তিকে সম্বোধনের জন্য এই মৌলানা উপাধি ব্যবহার করা হয়ে থাকে। আসমা খুবই পর্দাশীল এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দেখতে যেমন তেমন তার আচার ব্যবহার। 5 পর্দার মাঝে সবসময় নিজেকে রাখে আর মাদ্রাসায় থাকে। মাসে একবার কি দুবার বাড়িতে আসে। বাড়িতে আসলে আমার সাথেই আপু এক ঘরেই থাকে। তো এমনই একবার ছুটিতে আপু বাড়িতে এসেছে, তবে এবার আপু যেন কেমন একটু চুপচাপ। আপু এমনিতেই কম কথা বলতো, তবে যেইটুকুও কথা বলতো সে এইবার একেবারেই চুপচাপ, সবার থেকে আলাদা থাকে। রাতে একা একা কার সাথে যেন কথা বলে আর হাসাহাসি করে। আমি জিজ্ঞাসা করলে বলে তুমি ঘুমাও, এসব কিচ্ছু না। তো 2-3 দিন এমন দেখে আমি মাকে বলি, মা আপু রাতে কার সাথে যেন কথা বলে আর হাসে। মা আমার কথা বিশ্বাস না করে হেসে উড়িয়ে দেয়। আমি রাগ করে মাকে বলি, তোমার মেয়ের সাথে আজ থেকে তুমি ঘুমাও, আমি ঘুমাবো না, আমার ভয় লাগে। মা আমাকে রাগ করতে দেখে আমাকে বলে, আচ্ছা মা আচ্ছা, আজ থেকে আসমার সাথে আমি ঘুমাবো, খুশি তো? আমার মন খারাপ হওয়াতে আমি ঘরে চলে আসি। এসে দেখি আপু ব্যালকনিতে দোলনায় বসে একা একা কথা বলছে। আর অবাক করা ব্যাপার, আপুর দোলনাটা নিজে থেকেই দুলছে, যেন মনে হচ্ছে কেউ পেছন থেকে দোলনায় দোল দিচ্ছে। আমি গুটি গুটি পায়ে আপুর দিকে এগিয়ে যেতেই দোলনাটা হঠাৎ করে থেমে যায়। আমি ভয় ভয় আপুকে জিজ্ঞাসা করি, আপু দোলনা একা কিভাবে দুলছিল? আপু মুচকি হেসে আমাকে বলে, বাতাসে। আমি আপুর জবাব শুনে অবাক হয়ে গেলাম, আর কোনো প্রশ্ন করতে পারলাম না। রাতে খাওয়া দাওয়ার পর মা কথা মতো আপুকে নিয়ে রুমে শুতে চলে গেল। আমি চলে গেলাম আমার রুমে, আর বাবা মাঝের রুমের সোফায় ছিল। মাঝরাতের দিকে হঠাৎ মা চেঁচিয়ে উঠল,
মায়ের চিৎকারের শব্দ শুনে আমি আর বাবা দৌড়ে গেলাম তাদের রুমে। আমরা গিয়ে দেখি মা ভয়ে গুটিসুটি হয়ে মাটিতে বসে রয়েছে আর বারান্দার দিকে তাকিয়ে বলছে, ওই দিকে কে একটা চলে গেল। বাবা মাকে ধরে জিজ্ঞাসা করলো, আরে কি হয়েছে তোমার, কে চলে গেল, অমন করে চেঁচিয়ে উঠলে কেন? মা বাবাকে হন্তদন্ত হয়ে বলল, ওই বারান্দার দিকে কে যেন ঘর থেকে বার হয়ে গেল, আর আসমা কথা বলছিল ওর সাথে। এই কথা বলে মা বেহুশ হয়ে যায়। মাকে আমরা অন্য ঘরে নিয়ে যাই, কিন্তু আমরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু ঘুমিয়ে রয়েছে। রাতটা কোনো রকমে কাটার পর সকালে মা আপুকে জিজ্ঞাসা করলো, আসমা তুই কার সাথে রাতে কথা বলছিলি, আর ওটা কি ছিল, অমন বাতাসের মতো দ্রুত গতিতে বার হয়ে গেল ঘর থেকে? আপু মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে বলল, কই কিছু না তো। তারপর মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সালমা, আসমা কার সাথে কথা বলে তুই কোনোদিনই দেখিসনি না রে? আমি মাকে বললাম, না গো, আমি কি করে বলি বলতো, আমি তো তাই ভয় পেয়ে তোমাকে বলেছিলাম আপুর সাথে শুতে। এই ব্যাপারটা মা আর বাবাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। এর পরের দিনই আপু চলে গেল মাদ্রাসায়। মা বাবা ব্যাপারটা নিয়ে মাদ্রাসায় কথা বলবে বলে ঠিক করলো। কথা মতো মা বাবা মাদ্রাসায় বড় হুজুরের সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে। হুজুর তার স্ত্রীকে এই ব্যাপারটা নিয়ে খেয়াল রাখতে বলল, আর মা বাবাকে জানালো যে কোনো রকম কিছু ঘটলেই তারা তাদেরকে জানাবে। এই বলে তাদেরকে বিদায় দিল। মা আর বাবা বাড়িতে আসার ৩-৪ দিন পর মাদ্রাসা থেকে ফোন আসলো। তারা জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন মাদ্রাসায় যাই। বাবা মা তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলো। আমিও গেলাম তাদের সাথে। মাদ্রাসায় যাওয়ার পর যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। মাদ্রাসায় থাকা সেই হুজুরের স্ত্রী আর সমস্ত মেয়ে ভয় সিটিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে আসমা আপু কোথায়? হুজুর আমাদের আপুর ঘর দেখিয়ে দিল। আমরা গিয়ে দেখলাম আপু বিছানার ওপর বসে রয়েছে। তার চোখ একেবারে সাদা, চোখের কোনো মনি যেন নেই। তার লম্বা চুল ছেড়ে বিছানার ওপর বসে রয়েছে। আর ঘরে ঢুকতেই আপু হিংস্র হয়ে সবাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলছে, দূরে থাকো আসমার থেকে, দূরে থাকো সবাই, খবরদার ওকে কেউ ছোবে না। বড় হুজুর আমাদেরকে বলে, মা বাবা মাদ্রাসা থেকে চলে যাওয়ার পর উনি ওনার স্ত্রীকে বলেছিলেন আসমার দিকে খেয়াল রাখতে। হুজুরের স্ত্রী আর মাদ্রাসার সকল মেয়েরা একই কথা বলে যে আসমা সারাক্ষণ কার সাথে যেন কথা বলে। রাতে ওর সাথে কেউ ঘুমায় না, কেননা সে সব সময় ভয়াবহ আচরণ করে সবার সাথে। তারপর যে কথাটা হুজুর আমাদেরকে বলে সেটা তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এটাই সত্যি। হুজুর জানায় যে তার নাকি এক পরিচিত জিন আছে, সে নাকি কারোর ক্ষতি করে না, বলা যেতে পারে এক বন্ধুত্বপূর্ণ জিন। আর সেই হুজুর নাকি সেই জিনের কাছ থেকে বিভিন্ন সময় সাহায্য নিয়ে থাকেন। বিশেষ করে কাউকে জিনে ধরলে হুজুর নাকি সেই জিনের কাছ থেকে পরামর্শ নেয়। হুজুর নাকি সেই জিনকে জিজ্ঞাসা করায় সে নাকি বলেছে যে তাদেরই দুনিয়া থেকে এক আশিক জিন আসমার প্রেমে পড়েছে। সেই জিন হুজুরকে এও জানায় যে একদিন নাকি আসমা অজু করার পর ছাদে যায় কাপড় আনার জন্যে। মাগরিবের ওয়াক্ত ছিল তখন। সেই সময় সেই আশিক জিন আসমার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। তারপরেই সেই জিন ধীরে ধীরে সুদর্শন পুরুষের রূপ নিয়ে আসমার সামনে আসে, আর আসমাও তার প্রেমে পড়ে যায়। আর এখন ওই জিন আসমাকে এতটাই বশীভূত করেছে যে আসমাও তার প্রেমে পাগল। এইসব কথা হুজুর আমাদেরকে বলার পর মা বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ল আর কান্না করতে থাকলো। মা হুজুরকে জিজ্ঞাসা করল, এখন উপায়? হুজুর বলল, ওই জিন না আসমাকে ছাড়তে চায় না আসমা ওই জিনকে। কিন্তু তার সাথে তিনি এও জানালেন যে তিনি তার এক পরিচিত খাদেমকে খবর দিয়েছেন তিনি যে কোনো সময় এসে পড়বেন। তারপরেই দেখা যাক তিনি এসে কি করেন। অবশেষে হুজুরের সেই পরিচিত খাদেম এসে উপস্থিত হন, আর তিনি এসে বিভিন্ন রুকিয়া করতে শুরু করলেন। অনেক চেষ্টার পর বোঝানোর পর জিন তার নিজের দুনিয়াতে যেতে রাজি হলো। সেই খাদেম সাহেব আমাদের সকলকে সেই ঘর থেকে বার করে দেন আর রুকিয়া করতে শুরু করেন। তারপর আসমা আপুর বুক ফাটা আর্তনাদ আর জিনের কান্না আমরা সকলেই বাইরে থেকে শুনেছিলাম।
জিন যাবার সময় বলে যায়, আসমা তুমি ভালো থেকো, আমি তোমায় আজীবন ভালোবেসে যাব। আর সেই জিন খাদেমকেও বলে যায়, ওস্তাদজি আমি যাওয়ার পর আসমা আমার সাথে কাটানো সব কথা ভুলে যাবে, তবে আমি ওকে সব সময় হেফাজত করব। আসমা আপু এত কিছু ঘটার পরেও কান্না করছিল আর বলছিল, তুমি আমায় ছেড়ে যেও না, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি। জিনটা যখন চলে যায় আপু বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আপুর জ্ঞান আসার পর সে সব কিছু ভুলে গিয়েছিল, সব আগের মতোই স্বাভাবিক হয়ে গিয়েছিল। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু আর একটু বাকি রয়েছে। মাসখানেক পরের ঘটনা, আপু আর আমি একদিন বৃষ্টির মধ্যে কাপড় তোলার জন্য ছাদে গিয়েছি। ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, কাপড় নিয়ে আমরা তাড়াহুড়ো করে নিচে নামছি। আপু আগে নামছে আর আমি আপুর পেছনে। আপুর হঠাৎ পা পিছলে যায় আর আমি চোখের সামনে দেখতে পাই যে আপু সিঁড়িতে পা পিছলালো। আর এবার আপু গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাবে, কিন্তু অবাক ব্যাপার যে এক অজানা শক্তি আপুকে যেন ধরে ফেলল। আপু কোনো রকমের টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু সে যেন এক অদ্ভুত ভাবে শূন্যের মধ্যে পাল্টি খেয়ে আবার নিজের টাল সামলিয়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে পড়ে। এই ঘটনা আপুর সাথে ঘটার পর সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আপু নিজে বুঝতে পারে না ব্যাপারটা, আর আমিও অবাক হই। নিচে নেমে মাকে বলাতে মা কথাটা ঘুরিয়ে দেয়। মা বলে, ও কিছু না, ও পড়ে যাচ্ছিল, নিজে থেকেই টাল সামলে নিয়েছে। তবে সত্যি কি তাই? আপু কি সত্যি সেদিনকে পড়ে যেতে যেতে নিজে থেকেই নিজেকে সামলাতে পেরেছিল? আমার মনে হয় না, কেননা আমার ওই দিনের জিনের বলা কথাটা মনে পড়ে যাচ্ছিল যে আসমার যদি কোনোদিন বিপদ হয় আমি তার হেফাজত করব। রাজদা, এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে তোমার মতো করে শুনিও, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল প্রেতপক্ষ পরিবার আর তোমার জন্যে। ঘটনা সিলেক্ট হলে আর সবার ভালো লাগলে আবার ঘটনা পাঠাবো। অনেক বড় হোক আমাদের প্রেতপক্ষ পরিবার। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো অদৃশ্যের পাঠানো এই ঘটনা? আশিক জিন, এই আশিক জিন সম্বন্ধে বা আশিক জিনের ঘটনা আমি আগেও শুনেছি, তবে প্রেতপক্ষে আশিক জিনের ঘটনা হয়তো এই প্রথম, আগে শোনানো হয়নি। আসলে এই আশিক জিন একজনের শরীরে বসতি স্থাপন করে এবং শিকারকে অশ্লীল এবং আপত্তিকর উপায়ে শোষণ করে। মূলত এরা এক ধরনের যৌন জিন বলা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে, আমি যেটুকু জেনেছি যে সকল জিনকেই আল্লাহ ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। কোরআনেও তাদের উল্লেখ রয়েছে, তারা অদৃশ্য প্রাণী হিসেবে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে। ব্যাপারটা হচ্ছে, যে কোনো জিনকে কিন্তু প্রাকৃতিক ইন্দ্রিয়র দ্বারা শনাক্ত করা যায় না। ব্যাপারটা হচ্ছে, মানুষও যেমন এক ধরনের প্রাণী, জিনও এক ধরনের প্রাণী যারা কিনা এক অন্য ডাইমেনশনে বাস করে। এরকম অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে কার ওপর কি জিন ভর করছে সেইটা দেখে সেটা ভালো জিন না মন্দ জিন সেটা বিচার করা হয়। জিনেদের মধ্যে অনেক প্রকারও রয়েছে, যেমন জান, মারিদ, সিলাত, কারিন, হিন এবং আরো অনেক কিছু। কোরআনের একটা আয়াতে আমরা এটাও জানতে পারি যে জিনেদের কিন্তু দেখতে পাওয়া যায় না, যেটা আগেও বললাম। তবে আশিক জিনের ঘটনা এই প্রথম পড়তে পেরে আমি খুব আনন্দ পেয়েছি, ভয়ও লেগেছে ঘটনাটা শুনে। তোমাদের কিরকম লাগলো আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। জয়েন করে যেতে পারো আমাদের প্রেতপক্ষের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। টেক্সট করে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। সমস্ত লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিওর এবং সমস্ত ভিডিওর। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক যেখানে হোক শোনানো বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয়, কেননা অন্য জায়গা থেকে কপি করা ঘটনা পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাচ্ছি একটু শাউট আউটের দিকে। পি গেমিং YT লিখেছে, খুব ভালো ঘটনা, আপনার কণ্ঠস্বর খুব ভালো, আপনি চালিয়ে যান।
বাবাই দাস লিখেছে, হ্যালো রাজদা, আমি বাবাই বলছি। আমি 31শে মে শুক্রবার বেরিয়ে যাচ্ছি রাজস্থান জয়পুর। যদি এরপর এপিসোডে আমার কমেন্ট না পাও তাহলে প্লিজ ভুল বুঝো না। প্রেতপক্ষের পাশে সর্বদা ছিলাম, আছি আর থাকবো। বাবাই, তুমি আমাদের অনেক পুরনো শ্রোতা, অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছো। তোমার কমেন্ট সবসময় আমি আশা করব, কিন্তু তুমি কর্মসূত্রে হয়তো রাজস্থানের জয়পুর চলে যাচ্ছ। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তুমি নিজের কাজে সফল হও। কমেন্ট করেছে অলোক দে, লিখেছে, ইউ টোল্ড আস 2 ডিফারেন্ট স্টোরিজ, বোথ ওয়ার ভেরি ইন্টারেস্টিং, ফুল অফ সাসপেন্স, নাইস। কমেন্ট করেছে সুদেশনা চ্যাটার্জি। ঈশান দাস লিখেছে, দুটো ঘটনাই খুব সুন্দর হয়েছে আর ঘটনা দুটোই ইউনিক। কমেন্ট করেছে প্রসেনজিৎ দা, দারুণ দারুণ, গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা, দুটো ঘটনাই খুব সুন্দর। কমেন্ট করেছে অভি স্টুডিও, জয়া বণিক, পার্থ প্রতিম দে, কাকলি 2771। কমেন্ট করেছে সোনু সরকার, লিখেছে, এক কথায় দারুণ লেগেছে দুটো ঘটনা, তবে দ্বিতীয় ঘটনাটা আমার বেশি ভালো লেগেছে, নাইস এপিসোড। কমেন্ট করেছে অয়ন হালদার, বৌমণি, চুমকি ঘোষ, জাভেদ আহমদ, ইসমাইল কমেডি, সুরজ ধানুকি, মহাশ্বেতা দাস। চুমকি ঘোষ লিখেছে, রাজদা ঘটনা শুনছি, খুব ভালো লাগছে, তোমার কণ্ঠে ঘটনা শুনতে দুর্দান্ত লাগছে। কমেন্ট করেছে নন্দিনী দে, জিনিয়া সিং, শয়তান বাচ্চা, নন্দিতা পাল, সুদেশনা সিনহা রয় লিখেছে, দুটো ঘটনাই ভালো লাগলো, ভেরি গুড ভাই। সাইক্লোন রেমাল আসছে, সাবধানে থাকবেন। কমেন্ট করেছে রশ্মি রায়, লিখেছে, বোথ দ্য হরর স্টোরিজ শুনে খুব ভালো লাগলো, কিন্তু হসপিটালের স্টোরিটা আমার বেশি ভালো লেগেছে। কমেন্ট করেছে গীতা গোস্বামী। পারমিতা মণ্ডল কমেন্ট করেছে, অনেক লেট হয়ে গেল বাট খুব সুন্দর, খুব ভালো লাগলো গল্প দুটো, পাশে আছি রাজদা, লাভ ইউ। প্রতনু ব্যানার্জি লিখেছে, দুটো ঘটনাই দারুণ আর দ্বিতীয় ঘটনাটা ইউনিক, লাভ ইউ প্রেতপক্ষ, অল দ্য বেস্ট। কমেন্ট করেছে রিম্পা বিশ্বাস, নিশা হালদার, অয়ন হালদার, অমৃতা ব্যানার্জি, অভিজিৎ ধারা, সেরিনা রহমান লিখেছে, ভাই লটস অ্যান্ড লটস অফ লাভ ফ্রম মি অ্যান্ড মাই ডটার তাবাসসুম, বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং ডেজ। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দে লিখেছে, দুটো ঘটনাই অসাধারণ আর সেটা আপনার ভয়েসে শুনে আরো ভালো লাগলো, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্য। কমেন্ট করেছে আশিস কোলে। দ্বিজেন বিশ্বাস লিখেছে, ঘটনা দুটাই জাস্ট অসম, রাজদা তুমি কেমন আছো? আমি প্রেতপক্ষ চ্যানেলের সব বন্ধুকে অনেক ভালোবাসা, আর নন্দিনীকে বলো আমার কথা, আমি ওর ঘটনা অনেক ভালোবাসি। আমি দীপ্তি বলছি, আমাদের প্রেতপক্ষ চ্যানেল অনেক দূরে এগিয়ে যাক, বেস্ট অফ লাক। কমেন্ট করেছে রিয়া সর্দার, আশিস কুমার দে, সুকুমার সিং, সোমনাথ দাস, তিথিস ব্লগ, অনন্যা বিশ্বাস, একলা পথের পথিক রে ভাই, রিয়া সর্দার, তারা পাসওয়ান, তুষার রয়, সোনালী রয় চৌধুরী, সুরজিৎ চ্যাটার্জি। শোভন দাস লিখেছে, 1 বছর আগে একটা ঘটনায় তুমি তোমার গলার আওয়াজ নকল করে বলেছিলে, তুমি তো ভালোই একা দেশি মুরগি খাচ্ছ, আমাকে দাও, এখনো আমার মনে আছে। থ্যাংক ইউ শোভন, তোমার এখনো এই ডায়লগটার কথা মনে রয়েছে, যে মানে আমি নিজেও খুব আনন্দিত হচ্ছি যে এত পুরনো একটা এপিসোড, এবং শোভন তুমি অনেক পুরনো শ্রোতা আমাদের প্রেতপক্ষ চ্যানেলের। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্যে। কমেন্ট করেছে এনডি পাল, পাপিয়া দেব, SJ ব্লগ আর পূজা রয়। এই সবকটা কমেন্টই এসছে বাড়ির পাশে হিন্দু গোরস্থানের ঘটনা, কলকাতার নামী হাসপাতালে অপারেশন থিয়েটারের ঘটনা, প্রেতপক্ষের 207 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।